আসসালামু আলাইকুম, স্বাগত দেশ বাংলা টিভি সংবাদে। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। এবার ২০২৩ সালে ক্ষমতায় যাওয়ার রোডম্যাপ তৈরি করছে বিএনপি। সরকারের জন্য যে ৫ মাথা ব্যথা এবং বিতর্কিতদের কঠোর বার্তা দিতে চায় আওয়ামী লীগ। দেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবার বিস্তারিত। আগামী দিনের বিএনপির নেতৃবৃন্দ এই শিরোনামে লন্ডনে বিএনপির পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সারা দেশের নেতৃবৃন্দদের সঙ্গে যুক্ত হয়েছেন। গত এক সপ্তাহে 12টি জেলার তরুণ এবং সম্ভাবনাময় বিএনপি নেতৃবৃন্দদের সঙ্গে যোগাযোগ করছেন তারেক জিয়া। এই যোগাযোগে তিনি দীর্ঘক্ষণ কথাবার্তা বলেছেন, বিভিন্ন সমস্যার কথা শোনাচ্ছেন এবং বিএনপির একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেছেন বলে জানা গেছে। এই তরুণ নেতৃবৃন্দকে প্রস্তুত হয়ে আগামী দিনে বিএনপির নেতৃত্ব নেওয়ার জন্য তারেক পরামর্শ দিয়েছেন বলেও একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী এবং খুলনার বিভিন্ন জেলার প্রতি বৈঠকে বিভিন্ন জেলার ২০ জন করে তরুণ নেতারা এই বৈঠকে অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে। এরা সবাই ছাত্রদল, যুবদল অথবা বিএনপির তরুণ কর্মী হিসেবে বহুল পরিচিত। এই সমস্ত ব্যক্তিদেরকে তিনি আগামী বিএনপির নেতা হিসেবে সম্বোধন করেছেন বলে জানা গেছে। এরকম একটি বৈঠকে উপস্থিত বিএনপির এক তরুণ নেতা জানিয়েছেন, বিএনপি এখন মধ্যবর্তী নির্বাচন চায় না, বরং বিএনপি ২০২৩ সালে ক্ষমতায় আসার একটি রোডম্যাপ তৈরি করেছে। একাধিক সূত্রগুলোতে জানা গেছে, এইসব বৈঠকগুলোতে বিএনপির রোডম্যাপ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া গেছে। এই রোডম্যাপের মাধ্যমে রয়েছে চলতি বছরকে ধরা হয়েছে ওয়ার্ম আপ হিসেবে, অর্থাৎ বিএনপি প্রস্তুতি করবে এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম সভা সমাবেশ অনুষ্ঠানে বক্তব্য রাখবে। ২০২১ সালকে বিএনপি ধরেছে সাংগঠনিক বছর হিসেবে। এই বছরে বিএনপি তাদের কেন্দ্রীয় নেতৃত্ব সহ স্থানীয় পর্যায়ের নেতৃত্বের পরিবর্তন নিয়ে আসবে। তরুণ সম্ভাবনাময় দলের জন্য কাজ করতে পারে এমন ব্যক্তিদেরকে নেতৃত্বে আনার প্রক্রিয়া সম্পন্ন হবে ২০২১ সালের মধ্যে। পাশাপাশি এই সময়ে বিএনপি সরকারের বিরুদ্ধে আরও সোচ্চার হবে। ঘরোয়া কর্মসূচি অর্থাৎ বক্তৃতা বিবৃতির মাধ্যমে সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে। তবে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, এই সময়ও বিএনপি বড় ধরনের কোনো রাজনৈতিক আন্দোলন কর্মসূচিতে যেতে আগ্রহী নয়। তারা পুরো ২০২১ সালটিকে সাংগঠনিক বছর হিসেবে পালন করতে চায়। এর মাধ্যমে তারা নতুন নেতৃত্বের জন্য দলকে প্রস্তুত করতে চায়। ২০২২ সালকে ধরা হয়েছে নির্বাচন প্রস্তুতি হিসেবে। এই বছরে তারা ৩০০ আসনে কারা কারা সম্ভাব্য প্রার্থী হবে তার চূড়ান্ত করতে চায়। এই সমস্ত সম্ভাব্য প্রার্থীরা জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন, যোগাযোগ করবেন, নীরবে নির্বাচনী প্রচারণার কাজ শুরু করবেন বলেও জানা গেছে। অন্যদিকে ২০২৩ সালকে ধরা হয়েছে ক্ষমতায় যাওয়ার বছর। এই সময় বিএনপি এমন একটি নেটওয়ার্ক তৈরি করবে যে নেটওয়ার্কের মাধ্যমে দলীয় সরকারের অধীনে নির্বাচন করেও তারা ক্ষমতায় যেতে পারবে। এই নেটওয়ার্কের বিএনপি একদিকে যেমন ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করবে, তেমনইভাবে প্রশাসন সহ সংশ্লিষ্ট জায়গাগুলোতে তাদের নেটওয়ার্ক বিস্তৃত করবে। প্রশাসন যেন এই সময়ে বিএনপিকে সহযোগিতা করে সেটি নিশ্চিত করবে। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে যে তারেক জিয়া ২০২৩কে টার্গেট করে প্রস্তুতি গ্রহণের জন্য এগোচ্ছে। এখনই সরকারের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলন বা মধ্যবর্তী নির্বাচনের ইত্যাদি বিতর্কের মধ্যে না যেয়ে নীরবে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। সূত্রগুলো আরো বলছে যে তারা মনে করছেন ২০২৩ সালটি হবে বিএনপির উত্থানের বছর। এর মধ্যে দিয়ে একদিকে যেমন বিএনপির নতুন নেতৃত্ব তৈরি হবে, তেমনি বিএনপির গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তাও বৃদ্ধি পাবে। এতে তাদের ক্ষমতায় আসার পথ অনেকটাই সুগম হবে। কিন্তু এই ধরনের রোডম্যাপ কতটুকু বাস্তবসম্মত, বিশেষ করে তাদের প্রধান নেতা যেহেতু দণ্ডিত এবং দ্বিতীয় প্রধান নেতা দণ্ডিত হয়ে লন্ডনে পলাতক, সেহেতু বিএনপি আসলেই অভিভাবকহীনভাবে সাংগঠনিক শক্তি নিয়ে কতটুকু দাঁড়াতে পারবে সেই প্রশ্ন বিএনপির মধ্যেই রয়েছে। ভিউয়ার্স, আসলেই কি বিএনপি ২০২৩ সালের মধ্যে ক্ষমতায় যেতে পারবে? আপনার কি মনে হচ্ছে? আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিন। দীর্ঘ ৭ মাস ধরে করোনার সঙ্গে যুদ্ধ করছে সরকার। আর এই করোনার সঙ্গে যুদ্ধে বাংলাদেশ বিশ্বের অন্যান্য যে কোনো দেশের থেকেও অনেক ভালো অবস্থানে রয়েছে। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে এখন অত্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে। তা বিশ্বের আন্তর্জাতিক সংস্থাগুলোই বলছে। এর পাশাপাশি খাদ্য সংকট মোকাবেলা করা এবং অর্থনৈতিক দৌড়েও বাংলাদেশ ভালোভাবেই টিকে রয়েছে। অন্য যে কোনো দেশের চেয়ে এই সংকটে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের নজর কেড়েছেন এবং প্রশংসিত হয়েছেন।
কিন্তু এসবের পরেও সরকার অস্বস্তিতে রয়েছে এবং বেশ কিছু ঘটনা সরকারের মাথা ব্যথার কারণ হয়েও দাঁড়িয়েছে। এদিকে একাধিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, করোনা মোকাবেলায় অর্থনৈতিক সংকট নয়, সরকারের অন্যান্য বিভিন্ন ইস্যুতে সরকারের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সরকারের জন্য যে সমস্ত বিষয়গুলো এখন অনেকটাই চ্যালেঞ্জিং এর মধ্যে রয়েছে প্রথমত জনপ্রতিনিধিদের বাড়াবাড়ি বা জনপ্রতিনিধিদের অসহিষ্ণুতা। একের পর এক জনপ্রতিনিধিদের অসহিষ্ণুতা এবং বাড়াবাড়ির ঘটনা গণমাধ্যমে আসছে, যার সর্বশেষ উদাহরণ হচ্ছে ইরফান সেলিম। এই ধরনের ছোট ছোট ঘটনাগুলো সরকারের সামগ্রিক ইমেজের উপর আঘাত হানছে। যদিও সরকার দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ শুরু করেছে, কিন্তু এই সমস্ত দুর্বৃত্তরা এতদিন যে অপকর্মগুলো করেছে সেগুলো নিয়ে জনগণের মধ্যে নানান রকম কথা চলছে। এটি সরকারের জন্য একটি পীড়াদায়ক বাস্তবতা, আর তাই জনপ্রতিনিধিদেরকে নিয়ন্ত্রণে রাখা এবং তাদের অসহিষ্ণু থেকে বিরত রাখা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সরকারের জন্য। দ্বিতীয়ত, প্রশাসন এবং পেশাজীবীদের দ্বন্দ্ব। সাম্প্রতিক সময়ে প্রশাসনের সঙ্গে পেশাজীবীদের দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ গ্রহণ করেছে। ইতিমধ্যে প্রকৃতি আনুষ্ঠানিক বৈঠক করে প্রশাসনের বিরুদ্ধে তাদের অবস্থান নিশ্চিত করে দিয়েছে। করোনা সংক্রমণের পর থেকে আমলাদের আধিপত্য নিয়ে বিভিন্ন মহলে কথা উঠেছিল, আর সেই কথাবার্তাগুলো এখন সমালোচনায় রূপ নিয়েছে। বিভিন্ন রাজনৈতিক পেশাজীবীরা একাট্টা হয়ে এখন আমলাদের সমালোচনায় মুখর। এটি সরকারের জন্য একটি বড় চিন্তার কারণ হয়েও দাঁড়িয়েছে বলে অনেকেই মনে করছেন। তৃতীয়ত, ইমেজ সংকটে পুলিশ বাহিনী। সাম্প্রতিক সময়ে একের পর এক ঘটনায় পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও বলা হচ্ছে যে ব্যক্তিগত একজন পুলিশ কর্মকর্তার অপকর্মের দায় পুরো বাহিনীর ওপর বর্তায় না, সেটি কখনো উচিত নয়, কিন্তু বাস্তবতা হচ্ছে যে ঘটনাগুলো ঘটছে তাতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপারে মানুষের মধ্যে একটা ইমেজ সংকট তৈরি হয়েছে। যদিও কেউ কেউ মনে করছেন যে এই ইমেজ সংকটে পরিকল্পিতভাবে একটি মহল তৈরি করার চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে সিলেটের রায়হান হত্যাকাণ্ড, রংপুরের একজন পুলিশ কর্মকর্তার হাতে নারী ধর্ষণের ঘটনা ইত্যাদি ঘটনাগুলো সামগ্রিকভাবে পুলিশ বাহিনীর উপর একটি নেতিবাচক প্রভাব বিস্তার করেছে। একদিকে যেমন একটি ইমেজ সংকটে ফেলে, অন্যদিকে তেমনি পুলিশ বাহিনীর স্বাভাবিক আইনশৃঙ্খলার কাজে একটু হলেও দ্বিধান্বিত করছে। চতুর্থত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কিছুতেই বাজার যেন নিয়ন্ত্রণে আসছে না, জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। যে সময় মানুষ করোনা সংকটের সময় একটু অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, সে সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সামগ্রিকভাবে মানুষের মধ্যে এক ধরনের অস্বস্তি এবং অস্থিরতা তৈরি করেছে। পঞ্চমত, মন্ত্রীদের আত্মবিশ্বাসের সংকট। করোনা সংকটের সময় মন্ত্রীরা খুব কমই জ্বলে উঠতে পেরেছেন। তারা সাহসী, উদ্ভাবনী এবং নেতৃত্বসুলভ ভঙ্গিতে মন্ত্রণালয় পরিচালনা করতে পারেননি, বরং বিভিন্ন ক্ষেত্রে তারা প্রধানমন্ত্রীর ওপর এবং আমলাদের ওপর নির্ভরশীল হয়েছেন। মন্ত্রীদের মধ্যে রুটিন কাজের মধ্যে কোনো ধরনের সৃজনশীলতা দেখা যায়নি বলেও অনেকে অভিযোগ তুলেছেন। 1996 সালে 2001 সালের বন্যার সময় দুর্যোগ ও ত্রাণমন্ত্রী তালুকদার আব্দুল খালেক কিংবা অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়াকে অনেক বেশি তৎপর দেখা গিয়েছিল। অথবা কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকেও যেমন নতুন নতুন ভাবনা নিয়ে অনেক বেশি ব্যস্ত হতে দেখা গিয়েছিল। এখন মন্ত্রিসভার বডি ল্যাঙ্গুয়েজ এর মধ্যে এক ধরনের নির্লিপ্ততা চোখে পড়ছে। এটি সরকারের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এর ফলে সমস্ত সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব প্রধানমন্ত্রীর ওপরেই পড়ছে। প্রধানমন্ত্রীকে সবকিছু এখন সামাল দিতে হচ্ছে, এটি সরকারের জন্য একটি বড় চাপ বলেও অনেকেই মনে করছেন। ভিউয়ার্স, সরকারের মাথার উপর থেকে বড় বড় চাপগুলো সরাতে এখনই কোন ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত জনপ্রতিনিধি এবং দল ও সহযোগী সংগঠনের নেতাদের কঠোর বার্তা দিতে চায় আওয়ামী লীগ। দলের হাইকমান্ড থেকে ইতিমধ্যে এই বিষয়ে নির্দেশনাও দেওয়া হয়েছে। সতর্ক করা হয়েছে দলীয় সংসদ সদস্য এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতাদের। এই কারণে দল ও সরকারের ভাবমূর্তি নষ্টকারীদের কোনো ছাড় দিচ্ছে না ক্ষমতাসীনরা। বিতর্কিত কাজে দলের প্রভাবশালী নেতা এমপিরা জড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নেওয়া হচ্ছে সাংগঠনিক ও আইনি ব্যবস্থাও। একই সঙ্গে অনুপ্রবেশকারীরা সুযোগ সন্ধানীদের বিষয়ে সচেতন থাকার নির্দেশনা দেওয়া হয়েছে দলের হাইকমান্ড থেকে। দলটির নীতি নির্ধারণী পর্যায়ে নেতারাও বলছেন, সাম্প্রতিক কয়েকটি ঘটনা বিতর্কিত কর্মকাণ্ড ও অপরাধে জড়িতদের জন্য একটা সতর্কবার্তা। এদিকে জানতে চাইলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, দেশে যে আইনি শাসন রয়েছে, দেশে যে বিচার ব্যবস্থা অনেকটা শক্তিশালী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো অপরাধীকে ছাড় দিচ্ছেন না, সম্প্রতিকালের কয়েকটি ঘটনাই হচ্ছে এর উৎকৃষ্ট প্রমাণ। সারা দেশে যারা বিতর্কিত কর্মকাণ্ডে ও অপরাধের সঙ্গে জড়িত, এটা অবশ্যই তাদের জন্য একটা সতর্ক বার্তা হয়েও থাকলো।
একই বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর, তাই অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে যে দলেরই হোক না কেন। তিনি আরো বলেন, অনেক সময় অনেক ঘটনা হয়তো ঘটে যা আমাদের নজরে আসে না, কিন্তু সব সময় অপরাধীদের বিরুদ্ধে নেত্রীর অবস্থান অনেক কঠোর। এদিকে একাধিক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংগঠনিক ও প্রশাসনিক দুভাবেই তার বার্তা পাঠাচ্ছেন। দলীয়ভাবে কোনো কিছু নির্দেশ দিচ্ছেন চিঠি দিয়ে, আবার কাউকে মৌখিক বা বার্তাবাহকের মাধ্যমেও সতর্ক করে দেওয়া হচ্ছে। এছাড়া দলীয় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাম্প্রতিক এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেখানে দুর্নীতি অনিয়ম পাচ্ছি সেখানে আমার দলের যত বড়ই নেতা হোক বা কর্মী হোক সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। ভিউয়ার্স, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে তার দলের অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু করেছেন, এতে আপনি কতটুকু মনোপুত হয়েছেন আমাদেরকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিন। শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন।